বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি ডক্টর আবুল হোসেন মোহাম্মদ তোহা হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন কার্যক্রমে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি কোর্স, ফোর্থ ইয়ারের একটি কোর্স, পলিটিক্যাল থিওরি চেঞ্জেস অ্যান্ড কন্টিনিউইটিস, এই বিষয়ে উপর একটি পাঠদান কার্যক্রম পরিচালনা করব। আজ এই কার্যক্রমের এই কোর্সের প্রথম পর্ব, প্রথম লেকচার, যেটির বিষয়বস্তু হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তার অর্থ হচ্ছে আজকে আমরা যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করব সেটির মূল বিষয় হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তাহলে আমি আগেই বলেছি, এটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি অনলাইন শ্রেণী কার্যক্রম, যেটি তোমাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে। আশা করি তারা যে উদ্দেশ্যে এই কার্যক্রমটা শুরু করেছে, বিশেষ করে এই করোনাকালীন সময়ে তোমরা যাতে উপকৃত হতে পারো, তোমাদের জ্ঞান চর্চা যাতে ব্যাহত না হয়, এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে এটা আয়োজন করা হয়েছে। আমরা আশা করি তোমরা এই বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে নিয়ে এটিকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবে। যাই হোক, আমরা মূল সেশনে প্রবেশ করছি। আমি আগেই বলেছি আজ আমাদের মূল আলোচনার বিষয় পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তাহলে আমরা মূল সেশনে যাওয়ার আগে আমরা আসলে দেখে নেই আজ আমরা কোন বিষয়গুলো এই পাঠে আমরা কভার করতে যাচ্ছি। তার অর্থ পাঠ শেষে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আমরা এখানে মূলত 4টি বিষয়কে ফোকাস করব আজকের শ্রেণী কার্যক্রমে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে হোয়াট ইজ থিওরি, তত্ত্ব কি, হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব কি, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশনস অফ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বের যে শ্রেণী বিভাজন রয়েছে সেগুলো কি, এবং পরিশেষে ওয়াই পলিটিক্যাল থিওরি ম্যাটার্স, রাজনৈতিক তত্ত্ব কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। তাহলে আজ আমাদের শ্রেণী কার্যক্রমের প্রথম ইস্যু হোয়াট ইজ থিওরি। কেন এই ইস্যুটি প্রথমে আসছে একটু বলে নেই, যেহেতু আমাদের আজ আলোচনার মূল ইস্যু হচ্ছে পলিটিক্যাল থিওরি, আর পলিটিক্যাল থিওরি একটি মূল জায়গা হচ্ছে থিওরি। সো থিওরি বোঝাটা খুব দরকার পলিটিক্যাল থিওরি বোঝার জন্য, এই জন্য আমরা প্রথমে চলে আসছি হোয়াট ইজ থিওরি। তাহলে আমরা দেখি থিওরিটা কি। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু আইডিয়া ডেভেলপ করা হয়েছে থিওরিটা কি। বেশি আলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। থিওরিটা, থিওরি এক্সপ্লেইনস, থিওরি ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে, কিভাবে, হাউ সাম অ্যাসপেক্ট, কিছু দিক, কিসের, অফ হিউম্যান বিহেভিয়ার, মানব আচরণের অথবা পারফরমেন্স, মানব কার্যক্রমের কিছু দিক কিভাবে অর্গানাইজ, সংগঠিত হয়, সেটি ব্যাখ্যা করে থিওরি। তার মানে থিওরি বা তত্ত্ব কি করে, মানব আচরণ বা মানব কার্যক্রমের কিছু দিক কিভাবে সংগঠিত হয় সেটি ব্যাখ্যা করে তত্ত্ব। তাহলে প্রশ্ন হচ্ছে থিওরি জন্য থিওরি আমাদের কি কাজে লাগে, পরে ব্যাখ্যা করা আছে এখানে। এটা কি করে, এনেবলস আমাদের সক্ষম করে কি করতে, টু মেক প্রেডিকশনস অ্যাবাউট দ্যাট বিহেভিয়ার। মানে যে বিহেভিয়ার নিয়ে এটা ব্যাখ্যা করে, এটা আরো কি বলে, কিভাবে, কি করে, কখন, এটা কিভাবে ভবিষ্যতে আচরণ করবে সেটা ব্যাখ্যা করে, সেটা জানা যায়। আমরা ভবিষ্যৎবাণী করে এই মানব আচরণটা ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে, কি ঘটতে পারে, সে জাতীয় ভবিষ্যৎবাণী করে থিওরি। তার থিওরি একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখন দেখার দরকার থিওরির কম্পোনেন্টস গুলো। থিওরির দুটো কম্পোনেন্টস রয়েছে, একটা হচ্ছে কনসেপ্টস, একটা হচ্ছে প্রিন্সিপালস। কনসেপ্ট গুলো কি, এটা থাকবে আইডিয়ালি ওয়েল ডিফাইন্ড, মানে সুন্দরভাবে সংজ্ঞায়িত করা থাকবে আদর্শিকভাবে সেই কনসেপ্ট ধারণাগুলো, এবং নীতিমালাগুলো সেখানে থাকবে। তার দুটো বিষয়, একটা হচ্ছে কনসেপ্টস, একটি হচ্ছে নীতিমালা। এই দুটো বিষয় নিয়েই গঠিত হয়েছে থিওরি। তাহলে এখন দেখা দরকার কনসেপ্ট কি। কনসেপ্ট হচ্ছে সিম্বলিক, ভেরি ইম্পর্টেন্ট। সিম্বলিক, প্রতীকী, রিপ্রেজেন্টেশন, প্রতীকী প্রতিনিধিত্ব, কিসের, অফ অ্যান অ্যাকচুয়াল থিং, প্রকৃত বিষয়ের অ্যাকচুয়াল থিং এর প্রতীকী প্রদর্শন। যেমন কি গাছ, চেয়ার, টেবিল, কম্পিউটার, ডিস্টেন্স, অ্যাকচুয়াল বিষয়ের প্রতীকী প্রদর্শনটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে আরেকটা বিষয় রয়েছে এই কনসেপ্ট গুলোর মধ্যে, কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট হচ্ছে ইজ দ্য ওয়ার্ড
ফর কনসেপ্ট, ওই কনসেপ্টের জন্য যে প্রতীক ছিল সেই প্রতীকের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কনস্ট্রাক্ট। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে শব্দ, নট ফিজিক্যাল রেফারেন্স। কোনো শারীরিক বিষয়ে ধরতে ছোঁয়া যায়, ধরা যায় এমন বিষয় না, যেগুলো ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করতে হয়। যেমন ডেমোক্রাসি, গণতন্ত্র, লার্নিং শিখন, ফ্রিডম স্বাধীনতা। তার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ এনেবলস কনসেপচুয়ালাইজেশন, তবে ধারণা কাঠামো গঠন করতে সাহায্য করে হচ্ছে কি ভাষা। তবে শব্দ বা ভাষার প্রয়োগ হচ্ছে কনস্ট্রাক্টের মধ্যে। তার কনসেপ্টের মধ্যে ছিল প্রতীক, আর কনস্ট্রাক্টের মধ্যে আছে শব্দ। ওকে, তাহলে এখন আমরা দ্বিতীয় যে জায়গা ছিল প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি? নীতিমালা। এটা এক্সপ্রেসেস, প্রিন্সিপাল এক্সপ্রেসেস কি দ্য রিলেশনশিপ বিটুইন টু অর মোর কনসেপ্টস অর কনস্ট্রাক্ট। খুব ইজি, দুই বা দুইয়ের অধিক কনসেপ্টস বা কনস্ট্রাক্টস এর মধ্যে সম্পর্কটা তৈরি করে প্রিন্সিপাল, নীতিমালা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম থিওরির মধ্যে কি রয়েছে, কনসেপ্টস আর প্রিন্সিপাল। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস কি কাজ করে, ফাংশন কি কাজ করে, তাহলে আমার দেখা দরকার যেটা আমাদের কি কাজ কাজে লাগে। তাহলে আমি বলতে পারি এই থিওরি বা কনসেপ্ট এবং প্রিন্সিপাল গুলো আমাদের হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড এন্ড এক্সপ্লেন, বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করে কি হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড আস, কি ঘটতে যাচ্ছে আমাদের আশেপাশে, সেটা বুঝতে এবং ব্যাখ্যা করতে সাহায্য করে এই থিওরি বা কনসেপ্টস এবং প্রিন্সিপাল। আরো কি করে, they help us predict future events, ভবিষ্যতের কোন ঘটনা ঘটতে পারে সে বিষয়ে ভবিষ্যৎবাণী করে। কনসেপ্ট এবং প্রিন্সিপালস আমাদের কি করে, ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ জানার চেষ্টা করলাম যে হোয়াট ইজ থিওরি। এখন আমাদের দ্বিতীয় যে ইস্যুটি ছিল সেটি ছিল যে পলিটিক্যাল থিওরি। তাহলে পলিটিক্যাল থিওরিতে যাওয়ার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম থিওরি, যেটা আমরা অলরেডি জেনেছি। থিওরি আমাদের সাহায্য করে কি করতে, বুঝতে এবং ব্যাখ্যা করতে কোন বিষয়ে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, এবং ভবিষ্যতের ঘটনা ভবিষ্যৎবাণী করতেও সাহায্য করে এই থিওরি। তাহলে আমরা এখন যেতে যাচ্ছি যে হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি। সেই পলিটিক্যাল থিওরিতে যাওয়ার আগে যেহেতু থিওরি সম্পর্কে বা তত্ত্ব সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া ডেভেলপ হলো, আমরা দু একটি বিষয় দেখে নিতে চাই, তাহলে আমাদের যাতে পলিটিক্যাল থিওরি বিষয়টা বুঝতে আমাদের সাহায্য করে। আমরা একটু কয়েকটি ছবি দেখার চেষ্টা করি, জাস্ট স্লাইড দেখার চেষ্টা করি। এখানে এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্লাইডে রয়েছে কয়েকটি শব্দ, এবং ফ্রিডম স্বাধীনতা, ডেমোক্রাসি গণতন্ত্র, আরো কি রয়েছে গ্লোবালাইজেশন বিশ্বায়ন, রাইটস অধিকার, ইকুয়ালিটি সমতা, জাস্টিস ন্যায় বিচার, ভিক্টোরি বিজয়। এই জাতীয় শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি। এই শব্দগুলো আমাদেরকে কিছু বিষয় বুঝতে সাহায্য করতে পারে আসলে কোন দিকে আমরা যাচ্ছি। আরেকটা স্লাইড আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটি শব্দ, পলিটিক্স রাজনীতি, ডিসিশন সিদ্ধান্ত, গভর্নমেন্ট সরকার, কারাপশন দুর্নীতি, পলিটিশিয়ান রাজনীতিবিদ। আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট স্বার্থ, পার্টিস রাজনৈতিক দল, অপোজিশন, কনস্টিটিউশন, ল আইন, এই জাতীয় শব্দ দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের শব্দগুলা আমরা যেগুলো পেলাম এগুলো আমাদের কি ইঙ্গিত করছে, আমাদের ব্যক্তিগত জীবন বা রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবনে আমরা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অনেক বিষয়ের সম্মুখীন হই। তাহলে এই বিষয়গুলো আমাদের কোন দিকে ধাবিত করছে, আমরা হয়তো নিশ্চিতভাবে আমরা এই বিষয়টা বলতে পারি যে আমরা এই বিষয়গুলো দেখে বলতে পারি যেটা অবশ্যই পলিটিক্যাল বা রাজনৈতিক বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাহলে রাজনৈতিক বিষয়ের কয়েকটি দিক আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের এই দুটো স্লাইড আমাদেরকে রাজনৈতিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে সাহায্য করছে। তাহলে এটি হেল্প করবে আমাদের পলিটিক্যাল থিওরি বুঝতে, কারণ আমরা ইতোমধ্যে থিওরি সম্পর্কে বা তত্ত্ব সম্পর্কে আইডিয়া ডেভেলপ করেছি, এবং আমরা এই বিষয়গুলো পলিটিক্যাল ঘটনার কিছু ইঙ্গিত আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। এই দুটোর সমন্বয়ে আমরা দেখার চেষ্টা করব যে আসলে রাজনৈতিক তত্ত্ব কি। তাহলে আমরা চলে এসেছি যে রাজনৈতিক তত্ত্ব কি। রাজনৈতিক তত্ত্ব বোঝার জন্য আমাদেরকে প্রথমে কিছু সংজ্ঞা দেখতে হবে, রাজনৈতিক তত্ত্ব বলতে আসলে কি বুঝি। আমরা চলে যাচ্ছি সেদিকে। রাজনৈতিক তত্ত্ব, পলিটিক্যাল থিওরি,
ইজ দ্য পলিটিক্যাল অ্যানালাইসিস। আমরা কি দেখতে পাচ্ছি? পলিটিক্যাল থিওরি হচ্ছে পলিটিক্যাল অ্যানালাইসিস, রাজনৈতিক তত্ত্ব হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ। কিসের ভিত্তিতে? বেসড অন, ভিত্তিতে পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শনের ভিত্তিতে যে রাজনৈতিক আলোচনা এবং যে বিষয়টি প্র্যাগমেটাইজ, বাস্তবায়িত হয় কোথায়? ইন পলিটিক্যাল সিস্টেম। তার মানে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বাস্তবায়িত রাজনৈতিক দর্শন ভিত্তিক যে রাজনৈতিক আলোচনা, সেটাকে বলা হয় পলিটিক্যাল থিওরি। এটা কি বলেছে? এই রাজনৈতিক তত্ত্বটি কে দিয়েছেন? বল এন্ড পিটার্স। ওনারা রাজনৈতিক তত্ত্বের এই সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করেছে। আমরা আরেকটি সংজ্ঞা দিকে যাচ্ছি রাজনৈতিক তত্ত্বের। পলিটিক্যাল থিওরি ইজ অ্যানাটমি অফ পলিটিক্যাল ফিলোসফি। একই টাইপের বিষয়, অ্যানাটমি, বিশ্লেষণ কিসের? পলিটিক্যাল ফিলোসফি। রাজনৈতিক তত্ত্ব হচ্ছে বিশ্লেষণ, কিসের বিশ্লেষণ? রাজনৈতিক দর্শনের। সেটা কি অ্যাপ্লাইড, বাস্তবায়িত হয়, প্রয়োগ করা হয় কোথায়? ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। কোথায়? প্রশাসনে। কোথাকার প্রশাসন? পিপুল অ্যান্ড স্টেট। তার মানে জনগণের এবং রাষ্ট্রের প্রশাসনে প্রয়োগ করা হয়। কি প্রয়োগ করা হয়? পলিটিক্যাল, রাজনৈতিক দর্শন ভিত্তিক যে বিশ্লেষণ, যেটা প্রয়োগ করা হয় প্রশাসনে। কিসের প্রশাসনে? জনগণ এবং রাষ্ট্রের প্রশাসনে। সেটাকে বলা হচ্ছে পলিটিক্যাল থিওরি। ভিনসেন্ট বিষয়টি বলার চেষ্টা করেছে এভাবে। আমরা আরেকটি সংজ্ঞা এখানে দেখতে পাচ্ছি যে এ বডি অফ প্রিন্সিপালস, নীতিমালা সমষ্টি, অন হুইচ, যার মাধ্যমে এটা, মানে এই থিওরিটা পরিচালিত হয়, এন্ড বডি অফ নরমেটিভ বিলিফস টু জাস্টিফাই, এবং কতিপয় যে আদর্শিক বিশ্বাস রয়েছে যেটা জাস্টিফাই করে যে এটি ভালো না মন্দ, সে বিষয়ে জাস্টিফাই করে যে এই পরিচালনাটা ঠিক হচ্ছে কি বা কতটুকু হচ্ছে সে বিষয়ে। এই জাতীয় আলোচনাটাই হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। আমরা তিনটি ডেফিনেশন দেখলাম, আমরা আরো একটু দেখার চেষ্টা করি যে আরেকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংজ্ঞা রাজনৈতিক তত্ত্বের। এখানে দেখা যাচ্ছে যে কি বলছে? পলিটিক্যাল থিওরি ইজ এ সাব ফিল্ড অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন। তাহলে কি হচ্ছে? পলিটিক্যাল থিওরি ইজ সাব ফিল্ড, মানে উপখাত। কিসের? পলিটিক্যাল সায়েন্সের। পলিটিক্যাল সায়েন্সের একটি উপখাত। সেটা কি? রাজনৈতিক তত্ত্ব। এটা অন্তর্ভুক্ত করে কি কি অন্তর্ভুক্ত করে? এটা যে পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শনকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা একটু দেখে নেই রাজনৈতিক দর্শনটা কি। এ মোরাল থিওরি অফ পলিটিক্স, এটা হচ্ছে নৈতিক তত্ত্ব। কিসের? রাজনীতি, রাজনৈতিক তত্ত্ব। এবং হিস্টোরিক্যাল স্টাডি অফ পলিটিক্যাল আইডিয়াস, এবং রাজনৈতিক ধারণা সমূহের ঐতিহাসিক অধ্যয়ন হচ্ছে এই পলিটিক্যাল ফিলোসফি। দুটো দিক, একটা হচ্ছে মোরাল থিওরি অফ পলিটিক্স, রাজনীতির নৈতিক তত্ত্ব, এবং হিস্টোরিক্যাল স্টাডি এবং ঐতিহাসিক অধ্যয়ন পলিটিক্যাল আইডিয়াস, রাজনৈতিক ধারণা সমূহের। এটা হচ্ছে পলিটিক্যাল ফিলোসফি, যেটা অন্তর্ভুক্ত কিসের মধ্যে? রাজনৈতিক তত্ত্বের মধ্যে। ওকে। দ্বিতীয় সাইন্টিফিক ক্রিয়েশন, একটা সিস্টেমেটিক শর্তের আলোকে এটা হয়ে থাকে। লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস অফ পলিটিক্যাল আইডিয়াস, রাজনৈতিক ধারণা সমূহ কি করা হয়? ভাষাতাত্ত্বিক ভাবে ব্যাখ্যা করা হয়। আরো কি করে? ডিসকভারি অফ সিস্টেমেটিক ডেভেলপমেন্ট, এটা কি করে? আবিষ্কার করে। এবং এটা হচ্ছে সিস্টেমেটিক, পদ্ধতিগত উন্নয়ন। কিসের? অফ জেনারেলাইজেশন, সাধারণীকরণের একটি পদ্ধতিগত উন্নয়ন। কোন বিষয়ে? অ্যাবাউট পলিটিক্যাল বিহেভিয়ার, রাজনৈতিক আচরণ বিষয়ে একটা সাধারণীকরণের যে পদ্ধতিগত উন্নয়ন বা আবিষ্কার, সেটা হচ্ছে এই বিষয়গুলোকে কি করে? পলিটিক্যাল থিওরির মধ্যে বা রাজনৈতিক তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত করে। তাহলে রাজনৈতিক তত্ত্ব কি করে? পলিটিক্যাল রাজনৈতিক দর্শনকে অন্তর্ভুক্ত করে, সাইন্টিফিক বা পদ্ধতিগত শর্তাবলীকে অন্তর্ভুক্ত করে, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, রাজনৈতিক ধারণাসমূহের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণকে অন্তর্ভুক্ত করে, এবং কি করে? কিভাবে রাজনৈতিক আচরণকে পদ্ধতিগত ভাবে বা উন্নয়ন করা যায়, কোন ক্ষেত্রে? সাধারণীকরণ করার ক্ষেত্রে, সে বিষয়টিও রাজনৈতিক তত্ত্বের মধ্যে রয়েছে। আমরা আরো কয়েকটি সংজ্ঞা দেখার চেষ্টা করি পলিটিক্যাল থিওরিকে ভালোভাবে বোঝার জন্য। আরেকটি সংজ্ঞায় কি বলা হচ্ছে? পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব অ্যাড্রেসেস, অন্তর্ভুক্ত করে বা কভার করে কোন বিষয়? কনসেপচুয়াল, ধারণাগত, নরমেটিভ, উচিত সংক্রান্ত এবং ইভ্যালুয়েটিভ, মূল্যায়ন সংক্রান্ত কোশ্চেন।
তার মানে কোশ্চেন্স কে কভার করে। কোন সংক্রান্ত কোশ্চেন্স? কনসেপচুয়াল কোশ্চেন, নরমেটিভ কোশ্চেন এবং ইভ্যালুয়েটিভ কোশ্চেন্স কে কভার করে। তাহলে এগুলো কেমন কোশ্চেন আমরা দেখে নিই বোঝার সুবিধার্থে। যেমন হোয়াট আর ডেমোক্রেসি ইজ, গণতন্ত্র কি, এটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। নরমেটিভ কোশ্চেন হচ্ছে হাউ, কিভাবে, উই অট টু, আমাদের উচিত, উচিত অর্গানাইজ আর পলিটিক্যাল সিস্টেম, আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে কিভাবে সংগঠিত করা উচিত, এই কোশ্চেনটা হচ্ছে নরমেটিভ কোশ্চেন। ইভ্যালুয়েটিভ কোশ্চেন, হাউ টু ইভ্যালুয়েট দ্য ডিজায়ারেবিলিটি অফ পলিসিস, নীতি সমূহের কাঙ্ক্ষিত জায়গাটা কিভাবে মূল্যায়ন করতে হবে সেটাও অন্তর্ভুক্ত, এই জাতীয় কোশ্চেন অন্তর্ভুক্ত হচ্ছে পলিটিক্যাল থিওরির মধ্যে। তাহলে আমরা বলতে পারি পলিটিক্যাল থিওরি কি করে, কিছু কনসেপচুয়াল, নরমেটিভ এবং ইভ্যালুয়েটিভ কোশ্চেন্সকে অ্যাড্রেস করে। ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে হেল্ড 2013 সালে পলিটিক্যাল থিওরি একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞান করেছেন, সেটা আমরা দেখার চেষ্টা করি। হেল্ড বলেছেন পলিটিক্যাল থিওরি ইজ এ নেটওয়ার্ক অফ কনসেপ্ট এন্ড জেনারেলাইজেশন। ভেরি ইম্পর্টেন্ট, এটা নেটওয়ার্ক। পলিটিক্যাল থিওরি কি? পলিটিক্যাল থিওরি হচ্ছে নেটওয়ার্ক। কিসের মধ্যে নেটওয়ার্ক? কনসেপ্ট, ধারণার মধ্যে এবং জেনারেলাইজেশনের মধ্যে। আমরা কনসেপ্ট জেনারেলাইজেশন সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি, সেটা হচ্ছে যে এটা কি করে কনসেপ্ট গুলা এবং জেনারেলাইজেশন, সাধারণীকরণের মধ্যে কি করে নেটওয়ার্ক তৈরি করে। কোন বিষয়? অ্যাবাউট পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবন সংক্রান্ত বিষয়ে করে যে কনসেপ্ট এবং জেনারেলাইজেশন রয়েছে সেগুলো নেটওয়ার্ক তৈরি করে। তাহলে জীবন কি কি ইনভলভ করে, এগুলো কি কি নেটওয়ার্কিং করার ক্ষেত্রে কি ইনভলভ করে? আইডিয়াস, ধারণা সমূহ, অ্যাজাম্পশন, অনুমান, এবং স্টেটমেন্ট, বিবৃতি। কোন বিষয়ে? অ্যাবাউট দ্য নেচার, প্রকৃতি বিষয়, পারপাস, উদ্দেশ্য বিষয়, এবং কি ফিচার্স অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের যে মূল বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে, স্টেট, রাষ্ট্রের যে মূল বৈশিষ্ট্য রয়েছে, সোসাইটির যে মূল বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়কে অন্তর্ভুক্ত করে, সেই বিষয় সম্পর্কে অন্তর্ভুক্ত করে। এবং আরো কি করে? অ্যাবাউট দ্য পলিটিক্যাল ক্যাপাবিলিটিস অফ হিউম্যান বিংস, তার মানে হিউম্যান বিংস, মানবের যে রাজনৈতিক দক্ষতা, যোগ্যতা, সক্ষমতা রয়েছে সে বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়। আর অন্তর্ভুক্ত করে এই যে পলিটিক্যাল লাইফ হচ্ছে টোটাল, সেটার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে। কোন বিষয়? কনসেপ্ট সংক্রান্ত এবং সাধারণীকরণ বিষয়ক নেটওয়ার্ক তৈরি করে, এটাকে বলা হচ্ছে পলিটিক্যাল থিওরি। তাহলে আমরা এতক্ষণ বেশ কয়েকটি সংজ্ঞা আমরা দেখার চেষ্টা করলাম যে পলিটিক্যাল থিওরি বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা এখন একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব যে পলিটিক্যাল থিওরি বলতে আসলে আমরা কি বুঝি। আমরা এখানে একটা সামারি করেছি পলিটিক্যাল থিওরি কি হতে পারে। পলিটিক্যাল থিওরি সংক্ষেপে বলা যায় এটা হচ্ছে প্র্যাগমেটাইজড ইন পলিটিক্যাল সিস্টেম। এটা রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে এটা প্র্যাগমেটাইজড হয়, এটা বাস্তবায়িত হয়। তার মানে রাজনৈতিক ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করতে হয় পলিটিক্যাল থিওরি সংক্রান্ত বিষয় আসলে। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে এটা অ্যাপ্লাইড, এটা প্রয়োগ করা হয়। কোথায় প্রয়োগ করা হয়? ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন প্রয়োগ করা হয়। কোথাকার প্রশাসন? অ্যাডমিনিস্ট্রেশন অফ পিপল অ্যান্ড স্টেট। তার মানে তার অর্থ হচ্ছে এটা প্রয়োগ করা হয় প্রশাসনে। কোথাকার প্রশাসনে? এটা হচ্ছে জনগণের প্রশাসন এবং রাষ্ট্রের প্রশাসনে এই পলিটিক্যাল থিওরিকে প্রয়োগ করা হয়। আরেকটি বিষয় হচ্ছে এটা হচ্ছে সিস্টেমেটিক, পদ্ধতিগত জেনারেলাইজেশন, পদ্ধতিগত সাধারণীকরণ করা। তার মানে একটা স্পেসিফিক বিষয় থেকে জেনারেল বিষয় নিয়ে যাওয়া। কোন বিষয়? অ্যাবাউট পলিটিক্যাল বিহেভিয়ার, রাজনৈতিক যে সমস্ত আচরণগুলা রয়েছে সেই আচরণগুলা সংক্রান্ত বিষয়ে এটা পদ্ধতিগত কি করে সাধারণীকরণ করে। পলিটিক্যাল থিওরির আরেকটি বিষয় হচ্ছে এটা অ্যাড্রেস করে, এটা কভার করে কিছু কিছু কোশ্চেন কভার করে। কোন ধরনের কোশ্চেন কভার করে? এটা কভার করে কনসেপচুয়াল কোশ্চেন, নরমেটিভ কোশ্চেন এন্ড ইভ্যালুয়েটিভ কোশ্চেন কে কভার করে। তার মানে তার অর্থ হচ্ছে পলিটিক্যাল থিওরি কয়েকটি প্রশ্নকে
কভার করে তার আলোচনার মধ্যে। সেই কোশ্চেনগুলো হচ্ছে ধারণাগত, ঔচিত্যগত এবং মূল্যায়নগত কোশ্চেনকে তারা কভার করে। পলিটিক্যাল থিওরি আরো কি করে? নেটওয়ার্কিং করে। নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট। কিসের মধ্যে? বিটুইন মধ্যে কনসেপ্ট এন্ড জেনারেলাইজেশন। তার অর্থ হচ্ছে যে সমস্ত ধারণা সমূহ এবং সাধারণীকরণ রয়েছে এর মধ্যে একটা নেটওয়ার্কিং করে পলিটিক্যাল থিওরি। এটার মূল কোন বিষয়ক? কনসেপ্ট এন্ড জেনারেলাইজেশন, পলিটিক্যাল লাইফ। মানে রাজনৈতিক জীবন সম্পর্কে যে সমস্ত কনসেপ্ট এবং সাধারণীকরণ রয়েছে সেই বিষয়ে নেটওয়ার্কিং করে। কোনটি? নেটওয়ার্কিং করে হচ্ছে পলিটিক্যাল থিওরি। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি কি? পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক পদ্ধতির মধ্যে বাস্তবায়িত হয়, সরকার এবং জনগণের প্রশাসনের মধ্যে এটা প্রয়োগ করা হয়, এবং এটা কি করে? রাজনৈতিক যে বিহেভিয়ার গুলো রয়েছে, রাজনৈতিক বিহেভিয়ার, সেই বিহেভিয়ার গুলোকে সিস্টেমেটিক পদ্ধতিগতভাবে সাধারণীকরণ করে। আরো কি করে? এটা কিছু প্রশ্ন সংক্রান্ত বিষয়কে সেটা কভার করে। সেই প্রশ্নগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, নরমেটিভ কোশ্চেন এন্ড ইভ্যালুয়েটিভ কোশ্চেন। ফাইনালি রাজনৈতিক তত্ত্ব কি করে থাকে? রাজনৈতিক তত্ত্ব নেটওয়ার্কিং করে থাকে। কিসের মধ্যে নেটওয়ার্কিং করে থাকে? কনসেপ্টস এন্ড জেনারেলাইজেশন, আমাদের ধারণা এবং সাধারণীকরণের মধ্যে। কোন বিষয়? পলিটিক্যাল লাইফ। পলিটিক্যাল লাইফের সংক্রান্ত কনসেপ্ট এবং সাধারণীকরণের বিষয় নেটওয়ার্কিং করে থাকে পলিটিক্যাল থিওরি। তাহলে আমরা এতক্ষণ দুটো ইস্যুকে আমরা কভার করার চেষ্টা করেছি আজকের এই আলোচনায়। একটি ছিল হোয়াট ইজ থিওরি, তত্ত্ব কি, এবং তারপরে আমরা কভার করেছি হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব কি। তাহলে তত্ত্ব এবং পলিটিক্যাল থিওরি আমরা এখানে দেখার চেষ্টা করলাম এই দুটো বিষয় কি। তাহলে এখন আমাদের শিক্ষণফল অনুযায়ী আমাদের তৃতীয় যে বিষয়টি ছিল সেদিকে আমাদের একটু যাওয়া দরকার। তৃতীয় বিষয়টি ছিল ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরি শ্রেণী বিভাজন। আমরা একটু দেখার চেষ্টা করব পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের শ্রেণী বিভাজনটি কেমন। অনেক শ্রেণী বিভাজন রয়েছে রাজনৈতিক তত্ত্বের। আমাদের যেহেতু একটি নির্দিষ্ট সময় ব্যাপী এই ক্লাসটি, সেহেতু আমরা সবগুলো রাজনৈতিক তত্ত্বের ক্লাসিফিকেশন দেখাতে পারবো না। আমরা এখানে দুজন তাত্ত্বিকের জায়গা থেকে আমরা পলিটিক্যাল থিওরির বিভাজনটা দেখানোর চেষ্টা করব। প্রথমজন হচ্ছে ডেভিড স্টোন। ডেভিড স্টোনের ভিউটা কি পলিটিক্যাল বা রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। ডেভিড স্টোন রাজনৈতিক তত্ত্বকে উনি দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ভ্যালু থিওরি অ্যান্ড কজাল থিওরি। ভ্যালু থিওরি উনি বলতে যে বিষয়গুলো আমরা দেখলে বুঝতে পারবো ভ্যালু থিওরি বলতে আসলে কোন বিষয়গুলো কভার করেছেন, যেমন ফ্রিডম, স্বাধীনতা, ইকুয়ালিটি, সমতা, জাস্টিস, এই জাতীয় ভ্যালু বেসড যে থিওরি গুলো রয়েছে মূল্যবোধ সংক্রান্ত, এই বিষয়গুলোকে উনি অন্তর্ভুক্ত করেছেন ডেভিড ভ্যালু থিওরির মধ্যে। আরেকটি যে বিষয় উনি এনেছেন সেটা হচ্ছে কজাল থিওরি, মানে কজ এন্ড ইফেক্ট থিওরি। তবে দুটি বিষয়ের মধ্যে রিলেশনশিপ কজাল থিওরি, মূলত ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এই রিলেশনশিপের জায়গা ভিত্তিতে যে থিওরিগুলো গঠিত হয় তাকে কজাল থিওরি বলা হয়। এই জাতীয় থিওরিগুলো কভার করেছেন। তার অর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ভিত্তিক, তার মানে কজ এন্ড ইফেক্ট, একটি ঘটলে তা অন্যের উপর কি ইম্প্যাক্ট পড়ে, এই জাতীয় যে থিওরিগুলো রয়েছে সেই বিষয়গুলোকে উনি কজাল থিওরি হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে ডেভিড স্টোন থিওরিকে, পলিটিক্যাল থিওরিকে, রাজনৈতিক তত্ত্বকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ভ্যালু থিওরি আর একটি হচ্ছে কজাল থিওরি। এবার আমরা যাব ভিউজ অফ রোল্যান্ড ফেনক। ফেনক রাজনৈতিক তত্ত্বকে পাঁচটি ভাগে ভাগ করেছেন। আমরা একটু দেখার চেষ্টা করি পেনকের ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল থিওরি। পেনকের পাঁচটি থিওরির মধ্যে প্রথম যে ভাগে ভাগ ফেলেছেন সেটি হচ্ছে স্পেকুলেটিভ থিওরি, মানে কাল্পনিক তত্ত্ব। কাল্পনিক তত্ত্ব সহজে বোঝানোর জন্য আমরা এখানে বলতে পারি প্লেটোস থিওরি অফ কমিউনিজম। সাম্যবাদী যে তত্ত্বটা দিয়েছিলেন এটি কাল্পনিক তত্ত্ব। এই তত্ত্বটি স্পেকুলেটিভ থিওরির মধ্যে পড়েছে। তাহলে উনি থিওরির একটি ভাগকে ফেলেছেন কাল্পনিক তত্ত্বের ভাগ, তার মানে স্পেকুলেটিভ থিওরির মধ্যে ফেলেছেন এই জায়গাটা উনি। প্লেটোস থিওরি অফ কমিউনিজম, সাম্যবাদ তত্ত্বটি দেখলে আমরা বুঝতে পারি যে কাল্পনিক তত্ত্বটি কেমন। দ্বিতীয় যে জায়গাটি উনি কভার করেছেন বা শ্রেণীবিভাগ করেছেন এথিক্যাল থিওরি। এথিক্যাল, নৈতিক যে তত্ত্ব, সেখানে
মূলত নৈতিক তত্ত্ব কভার করে, যে হোয়াট অট টু বি, কি হওয়া উচিত, এই বিষয়গুলো কভার করে। হোয়াট অট টু বি, কি হওয়া উচিত, ঔচিত্যের জায়গাটা যে বিষয়গুলো কভার করে, সেটা এথিক্যাল থিওরি। সেই জায়গাটা উনি আরেকটা ভাগে ফেলেছেন। আহ, আরেকটি রাজনৈতিক তত্ত্বকে উনি আরেকটি ভাগে ফেলেছেন লিগাল থিওরি, আইনগত দিক। আইনগত দিক সহজ বোঝার জন্য আমরা বলতে পারি, যেমন যে থিওরি গুলো, যেমন কনস্টিটিউশন সংক্রান্ত থিওরি, আইন সংক্রান্ত আইন সংক্রান্ত থিওরি, সাবরেন্টি বা সার্বভৌমত্ব সংক্রান্ত থিওরি, এইগুলো পড়েছে লিগাল থিওরি বা আইনগত তত্ত্বের মধ্যে। এটি পেনকের আরেকটি আহ, আহ, মানে ভাগের আরেকটি দিক। উনি আরেকটি ভাগ করেছেন রাজনৈতিক তত্ত্বকে, সেটি সোসিওলজিক্যাল থিওরি, সামাজিক তত্ত্ব। সামাজিক তত্ত্ব তাহলে কোনটা কভার করেছেন? রিলেশনশিপ বিটুইন সোসাইটি অ্যান্ড স্টেট, স্টেট অ্যান্ড পিপল। তার মানে এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক সংক্রান্ত যে তত্ত্ব রয়েছে, মানুষ এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক সংক্রান্ত যে তত্ত্ব রয়েছে, সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক সংক্রান্ত যে তত্ত্ব রয়েছে, এইগুলাকে উনি সোসিওলজিক্যাল থিওরির মধ্যে ফেলেছেন। তার মানে পলিটিক্যাল থিওরিকে সোসিওলজিক্যাল আসপেক্ট যিনি এনেছেন, যে বিষয়টি এনেছেন পেনক, সোসিওলজিক্যাল থিওরি, যেটা হচ্ছে কি করে রিলেশনশিপ বিটুইন সোসাইটি এন্ড স্টেট, এই সংক্রান্ত কভার করে। ফাইনালি উনি যেটা ভাগ করেছেন সাইন্টিফিক থিওরি। তার সর্বশেষ ভাগটা উনি সাইন্টিফিক, তার মানে সিস্টেমেটিক জেনারেলাইজেশন, তার মানে পদ্ধতিগত ভাবে, সাইন্টিফিক ভাবে যে সমস্ত এক্সপেরিমেন্টাল বা অ্যানালাইসিস যে করা হয়, কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেটাকে বলে সাইন্টিফিক থিওরি। এই 5টি ভাগে ভাগ করেছেন কেন। আমাদের আরো অনেক ভাগ রয়েছে, অনেক তাত্ত্বিক ভাগ করার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের যেহেতু সময় সীমাবদ্ধ, সেহেতু আমরা শুধুমাত্র দুটি ভাগ এখানে দেখলাম। একটি ভাগ হচ্ছে ডেভিড স্টোনের দুটি ভাগ, এটা ভ্যালু থিওরি এবং কজাল থিওরি, এবং পেনকের 5টি ভাগ: স্পেকুলেটিভ থিওরি, এথিক্যাল থিওরি, লিগাল থিওরি, সোসিওলজিক্যাল থিওরি অ্যান্ড সাইন্টিফিক থিওরি। তাহলে আমাদের 4টি শিখন ফলের 3টি শিখন ফল আমরা এখানে কভার করার চেষ্টা করলাম। এখন আমাদের most important session, important part of this lecture, that is why matters political science, why matters political theory, রাজনৈতিক তত্ত্ব কেন গুরুত্বপূর্ণ, সেদিকে আমরা যাবো। যেহেতু আমরা থিওরি নিয়ে, পলিটিক্যাল থিওরি নিয়ে এত কথা বললাম, তাহলে এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি, যাতে পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আমাদের আরো বেশি আগ্রহ সৃষ্টি হয়। তাহলে আমরা দেখার চেষ্টা করি ওয়াই পলিটিক্যাল থিওরি ম্যাটার্স, কেন রাজনৈতিক তত্ত্ব গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা কি করে, এটা হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং, মানে অধিক মাত্রায় আমাদের বুঝতে সাহায্য করে কোন বিষয়ে, পলিটিক্যাল কনসেপ্ট। তাহলে মানুষ পলিটিক্যাল বিং, পলিটিক্যাল কনসেপ্ট সম্পর্কে জানা আমাদের প্রয়োজন, এবং সেই জানতে, ভালোভাবে জানতে সাহায্য করে রাজনৈতিক তত্ত্ব। পলিটিক্যাল কনসেপ্ট গুলো এক নজর দেখে নিই, যেমন ফ্রিডম, স্বাধীনতা, ইকুয়ালিটি, সমতা, ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তি স্বাধীনতাবাদ, ডেমোক্রেসি, গণতন্ত্র, এবং জাস্টিস, ন্যায় বিচার। এই যে পলিটিক্যাল কনসেপ্ট গুলা, এই পলিটিক্যাল কনসেপ্ট গুলা বা রাজনৈতিক ধারণাগুলা, এইগুলা ভালোভাবে বুঝতে সাহায্য করে পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে পলিটিক্যাল থিওরি আরো কেন গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আমরা দেখতে পাই এটা কি করে, এক্সপ্লোরিং বেটার পলিটিক্যাল ওয়ার্ল্ড। আর পলিটিক্যাল বিং, পলিটিক্যাল ওয়ার্ল্ডে বাস করি, আমরা চাই কি চাই, পলিটিক্যাল ওয়ার্ল্ড, রাজনৈতিক বিশ্বটা আরো ভালো, তার কি, এক্সপ্লোরিং বেটার পলিটিক্যাল ওয়ার্ল্ড, কারণ পলিটিক্যাল ওয়ার্ল্ডটাকে আমরা আরো ভালোভাবে দেখতে চাই। এই জায়গাটা কিভাবে এক্সপ্লোর করে পলিটিক্যাল থিওরি, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখার চেষ্টা করি পলিটিক্যাল থিওরি কি করে, বা পলিটিক্যাল থিওরিস্টরা এই বিষয়গুলোতে কি করে, আমরা দেখার চেষ্টা করি। এরা কি করে, হাউ ইট উড বি লুক লাইক, এরা সাহায্য করে এভাবে ভাবতে, যে এটা দেখতে কেমন হবে, সে বিষয়ে চিন্তা করতে সাহায্য করে কারা, পলিটিক্যাল থিওরিস্ট। হাউ উই ক্যান ক্রিয়েট ইট, এটাকে আরো কিভাবে আমরা সৃষ্টি করতে পারি, পলিটিক্যাল ওয়ার্ল্ড কথা বলা হচ্ছে, সে সম্পর্কে ভাবতে, দেখতে, বুঝতে সাহায্য করে পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরি যে প্রেজেন্ট পলিটিক্যাল রিয়েলিটি গুলো রয়েছে, সেগুলোকে ক্রিটিক্স করে, এটা আসে ভালো মন্দ সব চলতে বিশ্লেষণ করে, যে বর্তমান যে পলিটিক্যাল বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক যে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলাকে ক্রিটিক্স করে, সমালোচকের দৃষ্টিকোণ থেকে দেখে, ভুল ত্রুটি উদ্ঘাটন করে, পজিটিভ সমালোচনা করে, যে কিভাবে পলিটিক্যাল রিয়েলিটি, রাজনৈতিক বাস্তবতা চলছে, সেটা চুলচেরা বিশ্লেষণ করে। ক্রিটিক্যাল রিফ্লেকশন, এটা হচ্ছে ক্রিটিক্যাল রিফ্লেকশন। এই ক্রিটিক্যাল রিফ্লেকশনের মাধ্যমে কি হয়, যেহেতু আগ্রহ সৃষ্টি হয়, জনগণের আগ্রহ সৃষ্টি হয়, রাষ্ট্র ব্যবস্থায় জনগণের অধিকার, কর্তব্য, দায়িত্ব কিভাবে হচ্ছে, জনগণ কতটুকু অধিকার পাচ্ছে,
নাকি বঞ্চিত হচ্ছে, কিভাবে তার লাইফটা বেটার হতে পারে, এনগেজমেন্ট আরো ভালো হতে পারে, এই সমস্ত বিষয়ে আগ্রহ সৃষ্টি করে পলিটিক্যাল থিওরির মাধ্যমে। পলিটিক্যাল থিওরিস্টরা আগ্রহ সৃষ্টি করায়, এর মধ্যে দিয়ে কি হয়, এনগেজিং সিটিজেন্স, মানে জনগণের অংশগ্রহণ এই রাষ্ট্র ব্যবস্থায় বৃদ্ধি পায়। তাহলে এনগেজিং সিটিজেনের জন্য ক্রিটিক্যাল রিফ্লেকশন ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি পলিটিক্যাল থিওরি যে রিফ্লেকশনটা, এটা অন্যান্য তাত্ত্বিকের রিফ্লেকশন, জনগণের রিফ্লেকশন পলিটিক্যাল তাত্ত্বিকদের উপর প্রভাবিত হয়, যার ফলে আমরা আলটিমেটলি যে রিফ্লেকশন দেখতে পাই, সেই রিফ্লেকশনের যে আউটপুটটা, যে ফলাফল, তার ভিত্তিতে আমরা দেখতে পাই সিটিজেনদের এনগেজমেন্টের জায়গাটা সৃষ্টি হয়, যেটা করে থাকে রাজনৈতিক তত্ত্ব। আরেকটি যে বিষয়টি করে থাকে পলিটিক্যাল থিওরি, সাজেশন দেয় কিসের মাধ্যমে, সাজেশন দেয় কি জন্য, রিজলভিং কনফ্লিক্টস। তার মানে তার অর্থ হচ্ছে কনফ্লিক্টস রয়েছে, যে সংঘাত রয়েছে, সেই সংঘাত সমাধান করতে সাজেশন দিয়ে থাকে থিওরি। থিওরির মধ্যে কিসের থিওরি, রাজনৈতিক তত্ত্ব। তবে রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে আমরা সমাধান পেতে পারি বিদ্যমান কনফ্লিক্ট, সংঘাতের ব্যাপারে। আরো কি করে, যদি পরিবেশ বিদ্যমান পরিবেশ পরিস্থিতি যদি উপযুক্ত না হয় বা উপযোগিতা না থাকে, সেক্ষেত্রে তারা অ্যাডভোকেসি করে, তারা পরামর্শ দেয় রেগুলেশন। তার অর্থ হচ্ছে রাজনৈতিক তাত্ত্বিকদের আলোচনা বিপ্লবকে ত্বরান্বিত করতে পারে। তাহলে এটা একটি বিষয়, পলিটিক্যাল থিওরি কেন গুরুত্বপূর্ণ। আরো যে কারণে পলিটিক্যাল থিওরি গুরুত্বপূর্ণ হতে পারে আমরা দেখার চেষ্টা করি। এটা কি করে, এটা প্রস্তাব করে কি, পলিটিক্যাল অ্যাকশন, রাজনৈতিক কার্যক্রমেরও প্রস্তাব করে। কিসের মাধ্যমে, থ্রু ইনফ্লুয়েন্সিং, প্রভাব বিস্তারের মাধ্যমে, এন্ড পার্টিসিপেটিং, অংশগ্রহণের মাধ্যমে, পলিটিক্যাল ইভেন্ট, মানে পলিটিক্যাল ইভেন্টসে অংশগ্রহণের মাধ্যমে এবং পলিটিক্যাল ইভেন্টসে প্রভাব বিস্তারের মাধ্যমে তারা রাজনৈতিক অ্যাকশন বিষয়ক প্রস্তাব বলে। আর একটু এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন সোসাইটিতে অনেক পলিটিক্যাল তাত্ত্বিক কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে যোগ দিচ্ছে। তার অর্থ হচ্ছে তারা রাজনৈতিক অ্যাকশনও সরাসরি অংশগ্রহণ করছে। তাহলে পলিটিক্যাল থিওরি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন টার্মস অফ গভর্নমেন্ট এন্ড স্টেট, পার্টিকুলারলি ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি অফ দ্য সিটিজেন এন্ড দ্য রাইটস। সো আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল থিওরি রাজনৈতিক অ্যাকশন নির্মাণেও ভূমিকা রাখছে। তাহলে এ বিষয়ে গ্রেট পজিটিভ লিবারাল থিঙ্কার, এই যে পজিটিভ ইতিবাচক লিবারাল যে চিন্তাবিদ হ্যারল্ড লাস্কের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছিলেন যে দ্য টাস্ক অফ পলিটিক্যাল থিওরিস্ট, রাজনৈতিক তাত্ত্বিকদের কাজ নয়, ইজ নট ওয়েল ডেসক্রিপ্টিভ, বর্ণনা করাই তাদের কাজ নয়। রাজনৈতিক তাত্ত্বিকদের কাজ শুধুমাত্র বর্ণনা করা নয়, অলসো কি, তারা কি করে, প্রেসক্রিপশন করে, হোয়াট অট টু বি, কি করতে হবে সে বিষয়ে তার প্রেসক্রিপশন করে। শুধু ডেসক্রিপশন করে না, তার প্রেসক্রিপশন দেন কি হওয়া উচিত, কিভাবে করতে হবে সে সম্পর্কে পলিটিক্যাল থিওরিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সমস্ত বিষয় দেখার পরে তাহলে আমরা একটি ডেভিড স্টোনের একটি সংজ্ঞার আলোকে বলতে গুরুত্বটা সুস্পষ্ট করে দেখাতে পারি, যে কেন পলিটিক্যাল থিওরি ম্যাটার্স, সে বিষয়টা দেখানো যেতে পারে। ডেভিড স্টোন কি বলেছেন, পলিটিক্যাল সায়েন্স টুডে ইজ কনফ্রন্টেড উইথ দ্য নিড টু রিকগনাইজ, মানে এই যে স্বীকৃতি বিষয়ক যে প্রয়োজন, এই বিষয়ে মুখোমুখি হয়েছে পলিটিক্যাল সায়েন্স। কেন, দ্যাট ওই সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল লাইফ, কোন বিষয়ে রিকগনাইজের কথা বলা হয়েছে, যে সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল লাইফ। তার মানে অর্থ হচ্ছে রাজনৈতিক জীবনের যে বৈজ্ঞানিক বোঝা সে বিষয়ে রিকগনাইজের প্রয়োজন পড়েছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। কেন, আলটিমেটলি কি করে, আলটিমেটলি পসিবলি নট অনলি ক্লারিফাইং দ্য ব্রড থিওরিটিক্যাল কনসেপ্ট, কি হচ্ছে অনলি কিসের মাধ্যমে, শুধুমাত্র এটা কিসের মাধ্যমে করতে পারে, এই রিকগনিশন বা আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল লাইফ কিসের মাধ্যমে হতে পারে, যদি কি করা হয়, যে পলিটিক্যাল থিওরির, রাজনৈতিক থিওরির যে প্রেক্ষাপটগুলো রয়েছে সেগুলো যদি ক্লারিফাই করা হয় যথাযথভাবে, তাহলে এই সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বলে। তার মধ্য থেকে কি হতে পারে, যে প্রয়োজনটা এসেছে এখন, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল লাইফ, সেই জায়গাটা আমাদের কভার করতে হবে। আর সেই সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক বোঝাপড়া কিসের রাজনৈতিক জীবনে, তার জন্য অবশ্যই থিওরির প্রয়োজন রয়েছে। তাহলে আমরা
এতক্ষণ আমরা 4টি বিষয়কে কভার করার চেষ্টা করলাম আজকে আমাদের এই আলোচনাতে। আমরা একটু অল্প ভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করি আসলে কোন কোন বিষয়গুলো কিভাবে আমরা করার চেষ্টা করেছি আমাদের বোঝার সুবিধার্থে। আমরা প্রথমে দেখেছিলাম যে থিওরিটা কি। আমরা বলেছি থিওরি আমাদেরকে সাহায্য করে কি বুঝতে এবং ব্যাখ্যা করতে, কি আমাদের কি ঘটতেছে ভবিষ্যৎবাণী করতে সাহায্য করে থিওরি। এবং থিওরি জানার ফলে আমাদের কি হচ্ছে, আমরা বুঝতে পারছি যে পলিটিক্যাল থিওরিটা কি। পলিটিক্যাল থিওরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কনসেপ্টস এবং জেনারেলাইজেশনের মধ্যে একটা কি হচ্ছে রিলেশনশিপ হচ্ছে। এবং যেটা কি করে পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল অ্যানালাইসিস করে কিসের মাধ্যমে, ভিত্তি করে, ফিলোসফির মাধ্যমে ভিত্তি করে। যেটা আমরা মোটা দাগে দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল থিওরি কি করছে, এটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে বাস্তবায়িত হয় এবং এটা প্রয়োগ করা হয় কিসের মধ্যে, প্রশাসনে। কিসের প্রশাসনে? জনগণ এবং রাষ্ট্রীয় প্রশাসনে প্রয়োগ করা হয়। এটা কি করা হয়, এটা রাজনৈতিক বিহেভিয়ারকে সিস্টেমেটিক সাধারণীকরণ করে। এটা কি করে, বিভিন্ন কনসেপচুয়াল, নরমেটিভ এবং ইভ্যালুয়েটিভ কোশ্চেনের উত্তর দেয়। এবং এটা নেটওয়ার্কস করে কনসেপ্ট এবং জেনারেলাইজেশন, সাধারণীকরণের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে। কোন বিষয়? পলিটিক্যাল লাইফ সংক্রান্ত বিষয় এটা জেনারেলাইজেশন করার চেষ্টা করে। তাহলে এটি হচ্ছে আমাদের পলিটিক্যাল থিওরির এই গুরুত্বটা আমরা দেখার চেষ্টা করলাম। পলিটিক্যাল থিওরিটা কি সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এবং আমরা ক্লাসিফিকেশন করেছিলাম যে পলিটিক্যাল থিওরি মূলত দুজন তাত্ত্বিকের। একজন আমরা বলেছিলাম ডেভিড স্টোন, উনি পলিটিক্যাল থিওরিটাকে দুভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ভ্যালু থিওরি, তার মধ্যে আমরা বলেছিলাম এর মধ্যে রয়েছে ফ্রিডম, ইকুয়ালিটি, জাস্টিস। আর একটা কজাল থিওরি, এর মধ্যে ছিল ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং পেনক কি করেছিলেন, পেনক 5টি ভাগে ভাগ করেছেন পলিটিক্যাল থিওরিকে: স্পেকুলেটিভ থিওরি, এথিক্যাল থিওরি, লিগাল থিওরি, সোসিওলজিক্যাল থিওরি এন্ড সায়েন্টিফিক থিওরি এভাবে ভাগ করেছেন। এবং ফাইনালি আমরা দেখার চেষ্টা করেছিলাম যে পলিটিক্যাল থিওরি কেন গুরুত্বপূর্ণ, কেন প্রয়োজন। সেভাবে আমরা দেখেছি যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে বেটার করে, কোন বিষয়ে ভালো করে, পলিটিক্যাল কনসেপ্ট যেমন ফ্রিডম, ইকুয়ালিটি এটসেট্রা। এবং আরো কি করে, পলিটিক্যাল ওয়ার্ল্ডটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে সাহায্য করে। কোন বিষয়ে? এটা দেখতে কেমন হবে, কেমন সৃষ্টি করতে হবে, এটা প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশনকে সমালোচনা করা হয়, জনগণ এনগেজমেন্টটাকে উদ্বুদ্ধ করা হয়। এবং কি করা হয়, এটা সাজেশন করে, কনফ্লিক্ট রেজুলেশনের বিষয়ে সাজেশন দেয়। এবং প্রয়োজন হলে যদি রাষ্ট্র ব্যবস্থা অচল হয়ে পড়ে তাহলে রেগুলেশনের পরামর্শ দিয়ে থাকে। এবং এরা কি করে থাকে, আমরা দেখেছি এরা শুধুমাত্র তাত্ত্বিক জায়গায় থাকে না। পলিটিক্যাল থিওরিস্টরা পলিটিক্যাল অ্যাকশন সংক্রান্ত ব্যাপারেও তারা কাজ করে থাকে, রাজনৈতিক কার্যক্রম সংক্রান্ত, এর মধ্যে তারা অংশগ্রহণ করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে বর্তমান যে তাত্ত্বিক বাস্তবতায় কি হয়েছে, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল লাইফ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক বোঝাপড়া রাজনৈতিক জীবনে খুব গুরুত্বপূর্ণ, আর এর জন্য অবশ্যই পলিটিক্যাল থিওরি দরকার। তাহলে আমরা মূলত একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম পলিটিক্যাল থিওরি এবং এটার ইম্পর্টেন্স সম্পর্কে। তুমি যদি আরো বেশি জানতে চাও ব্যাপকভাবে, তাহলে এখানে অনেকগুলো রেফারেন্স রয়েছে, বইগুলো তোমরা দেখতে পারো, আর্টিকেলগুলো দেখতে পারো। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে অনেক উপকারে আসবে। যাই হোক, আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের শেষ করতে হবে। এতক্ষণ যারা এই সেশনটি দেখেছো, আমি আশা করি তোমাদেরকে এই সেশনটি তোমাদের কাজে লাগবে এবং তোমরা এ থেকে উপকৃত হবে এবং তোমরা আরো স্টাডি করবে। যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে। এই করোনাকালীন সময়ে ঘরে বসে থাকবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে তার সফলতা তোমাদের হাতেই নির্ভর করে। তোমরা এই প্রোগ্রাম থেকে যদি উপকৃত হও তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ সফল হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।